শুনতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার চালু করলাম। তো তোমরা তো আশা করি সিটির মার্কস পেয়েছো সবাই। 2 পার্টের সিটির মার্কসই আমরা ক্লিয়ার করে দিয়েছি। পার্ট বি তো ম্যাম মনে হয় শেষ করে দিয়েছেন তোমাদের। পার্টেও মোটামুটি কাভার হয়ে গেছে। তোমাদের আসলে তেমন কোনো, আমি এমনিতেও শুরু থেকে খুব একটা কন্টেন্ট দেই নাই কোয়ালিটি ম্যানেজমেন্টে, মাত্র 4টা লেকচারের উপরই তোমাদের ফোকাস করা। এর ভিতরে ক্লাসে তোমাদের 2টা লেকচার কমপ্লিট করে দিয়েছি, আর 4 নাম্বার লেকচারটা সম্ভবত অন্য ক্লাসে আমি কিছুটা পড়িয়েছি। ওটা হচ্ছে তোমাদের রেকর্ডিং দিয়ে দিব লেকচার 4-এর। ওটা শেষ হলে আর তোমাদের হচ্ছে লেকচার 3টা রোজার ভিতরে একটা ক্লাস নিতে পেরেছিলাম। তো মোটামুটি অর্ধেকের মতো মনে হয় কাভার করেছি লেকচার 3। তো আজকে আমরা হচ্ছে লেকচার 3টা শেষ করে দিব, আর লেকচার 4-এর রেকর্ডিংটা প্রোভাইড করে দিব। যখন ওইটা কমপ্লিট করি তাহলেই তোমাদের পার্টের কন্টেন্টও কাভার হয়ে যাবে পুরাটা। তো যেটা করব, আগে রেকর্ডিংটা চালু করি। লেকচার 3-র যেটুকু কমপ্লিট করেছি তোমাদের ওই অংশটুকু হচ্ছে আর রিপিট করব না, কারণ রেকর্ডিং আছে, রেকর্ডিং আজকে দিয়ে দিব। রেকর্ডিংটা গতদিন দেওয়া হয় নাই, মনে ছিল না। তো লেকচার 3 যেটুক আলোচনা করছিলাম ওর ভিতরে কি কি কোয়েশ্চেন হবে, কিভাবে অ্যান্সার করতে হবে সবই বলা আছে। একটু তোমরা লেকচার 3টা রেকর্ডিংটা দেখে নিলেই আশা করি সমস্যা হবে না, যেটুক কমপ্লিট করেছি। আচ্ছা, রেকর্ড। ঠিক আছে, রেকর্ড চালু করলাম। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ টু কোয়ালিটি ম্যানেজমেন্ট আসলে বেটার কোয়ালিটি ইনশিওর করার জন্য নিউমেরিক্যাল যে ডেটা এবং ডেটার যে ইন্টারপ্রিটেশন, এই জিনিসটা আসলে মেইনলি ফোকাস করে। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে আমরা কন্ট্রোল কনসেপ্ট নিয়ে কিছু কথা বলেছি, মেজারমেন্টের, তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্সের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি তোমাদের যে সেশনটা নিয়েছিলাম। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কনসেপ্ট, কোয়ালিটি, এগুলো সব নিয়ে হচ্ছে তোমাদের মোটামুটি আলোচনা হয়েছে। তো টুলস যেগুলো ছিল, প্রথমত দা পিডিসিএ সাইকেল সুন্দর মতো আলোচনা করা হয়েছে। 80-20 রুলস বা প্যারেটোস ল যেটা, এটাও সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিলাম। কোয়েশ্চেন কিভাবে হবে সেগুলো আলোচনা করেছি। কজ এন্ড ইফেক্ট বা ফিশবোন ডায়াগ্রাম, এটাও সুন্দর মতো আলোচনা করেছি। কিভাবে লিখতে হবে পরীক্ষায়, ডায়াগ্রাম 2 রকম আছে, কোনটা পরীক্ষায় দিতে হবে, এগুলা বলা হয়েছে সব। আর লাস্টে কন্ট্রোল চার্ট দিয়ে শেষ করেছিলাম। তোমাদের গত সেশনটা লাস্ট টপিক ছিল কন্ট্রোল চার্ট, স্পিসিস, টুলস এবং কিভাবে হচ্ছে ইন্টারপ্রিট করে, এগুলা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। তো কন্ট্রোল চার্ট 4 ধরনের হয় মেইনলি। একটা হচ্ছে টি চার্ট, এনপি চার্ট, সি চার্ট, ইউ চার্ট। কন্ট্রোল চার্ট জিনিসটা আসলে কোন জায়গায় কাজে লাগে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ক্লাসিফিকেশনের ভিতরেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। পি চার্ট জিনিসটা কি দেখো, the P chart is used to monitor the proportion or percentage of defective items in a sample. It is suitable when the sample size is variable. Example, tracking the proportion of defective widgets in a production batch. মানে পি চার্টটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে ডিফেক্টের পরিমাণ কত একটা প্রোডাকশনের। যেমন আমরা টেক্সটাইলের ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যাচ ওয়াইজ চিন্তা করলে, ইয়ার্নের ক্ষেত্রে আমাদের ফাইবার থেকে সুতা বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা সুতার হচ্ছে আমাদের কোন সিস্টেম আছে, তাই না? আমরা কোন ওয়াইন্ডিং করি। তো এই ওয়াইন্ডিং এর ভিতরে কি টাইপের ডিফেক্ট হতে পারে পার ওয়াইন্ডের ক্ষেত্রে,
এরকম ভাবে নেওয়া যেতে পারে। আবার যদি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে চিন্তা করো, নিটিং এর ক্ষেত্রে তো সার্কুলার নিট মেশিন বা বিভিন্ন ধরনের নিটিং মেশিন আছে, সেই মেশিন গুলার ক্ষেত্রে প্রতি ব্যাচ ওয়াইজ বা প্রতি প্রোডাকশন লট ওয়াইজ যখন প্রোডাকশনে যায়, তখন সেই অনুযায়ী হচ্ছে কিভাবে হচ্ছে সুতাটা মেশিনে ইনপুট দেওয়া হলো, নিডিলের মাধ্যমে দেওয়া হলো, নিডিল থেকে যখন ম্যানুফ্যাকচার করা হচ্ছে কি কি টাইপের ফল্ট হতে পারে আমরা জানি। নিডেলের ফল্ট থাকতে পারে, ফ্যাব্রিক বানানোর ক্ষেত্রে ফল্ট থাকতে পারে, আবার সুতার ভিতরে সুতার কোয়ালিটি অনুযায়ী ফল্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকে, এগুলা তো তোমরা অলরেডি পড়াশোনা করছো, বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকে, সেই ইমপিউরিটিস গুলা কজ থাকতে পারে এই ফল্ট হওয়ার জন্য। তো পি চার্টটা আসলে এই যে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এটা হচ্ছে এক্সপ্রেস করে যে ফলটা হচ্ছে কি টাইপের হতে পারে। এবং এখানে একটা কথা বলছে, ভ্যারিয়েবল স্যাম্পল সাইজের ক্ষেত্রে হচ্ছে এটা সবচেয়ে ভালো কাজ করে, মানে স্ট্যাটিস্টিক্যাল টুল অনুযায়ী পি চার্টটা যদি ইমপ্লিমেন্ট করা হয় কোনো একটা প্রোডাকশন বা লটের ফল্ট করার জন্য, অ্যানালাইজ করার জন্য, তাহলে হচ্ছে ভ্যারিয়েবল হলে ভালো হয়, মানে ফিক্স না। তুমি ফিক্সড 50টা মেশিনের উপর যদি কাজ করো, 50টা মেশিনের উপর কাজ করলে একই সময় যদি কাজ করো বা কনস্ট্যান্ট রাখো হচ্ছে প্রোডাকশনের কনসিস্টেন্সিটা, তাহলে যতটা ভালো রেজাল্ট হবে তার চেয়ে বেটার হচ্ছে র্যান্ডম যদি ভেরিয়েবল অনুযায়ী যদি করো, যেমন হচ্ছে প্রোডাকশনের মেশিন বিভিন্ন স্টাইল এবং অর্ডারের ক্ষেত্রে হতে পারে, মানে একই মেশিনে একই ধরনের স্টাইল এবং অর্ডারের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে চিন্তা না করে সেম নিটিং মেশিন অথবা সেম স্পিনিং এর কোনো একটা অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ধরো ফাইবার অথবা বিভিন্ন রকম হচ্ছে ইয়ার্ন অথবা বিভিন্ন রকম ফ্যাব্রিকের যখন কাজ করা হয়, সেটার উপর কাজ করলে হচ্ছে বেটার একটা অ্যানালাইসিস আইডিয়া পাওয়া যেতে পারে। তো মেইনলি ডিফেক্ট গুলো আমরা জানি, আমরা মোটামুটি টেক্সটাইলের স্টুডেন্ট যারা বা টেক্সটাইল সম্পর্কে আইডিয়া রাখি, তারা মোটামুটি জানি যে কমন ডিফেক্টস ইয়ার্নের স্পিনিং এর ক্ষেত্রে ব্লো রুম, কার্ডিং, ড্র ফ্রেম এর ক্ষেত্রে কি কি ধরনের ডিফেক্ট হয়, আবার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি কি ধরনের ডিফেক্ট হয়, আবার নিটিং বা উইভিং এর ক্ষেত্রে নিটিং এ যে সার্কুলার মেশিন অথবা রিব মেশিন অথবা উইভিং এর বিভিন্ন ধরনের লুমের ক্ষেত্রে কি কি ধরনের ডিফেক্ট হয়, আবার কাপড় রং করার ক্ষেত্রে চিন্তা করো কত ধরনের মেশিন আছে যেগুলা দিয়ে হচ্ছে ডাইজ এবং ফিনিশিং করা হয়, সেখানে কি কি ধরনের ডিফেক্ট হয়। আমরা মোটামুটি একটা আইডিয়া আছে গার্মেন্টস ম্যানুফ্যাকচার করার সময় গার্মেন্টস এর ভিতরে কি কি ধরনের ডিফেক্ট হতে পারে। এই জিনিসগুলাই যদি আইডেন্টিফাই করার কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ আমরা নিতে চাই, তাহলে পি চার্ট বা প্রপোর্শন চার্ট ফলো করা যেতে পারে। তবে মনে রাখতে হবে ফিক্সড এর চেয়ে ভেরিয়েবল স্যাম্পল সাইজ যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে একটু বেটার ওয়েতে এই ফল্ট গুলা আইডেন্টিফাই এবং ইন্টারপ্রেট করা পসিবল। তো পি চার্ট মোটামুটি আশা করি একটা আইডিয়া হয়েছে তোমাদের। এরপর হচ্ছে এনপি চার্ট, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস চার্ট। দ্য এনপি চার্ট ইজ ইউজ টু মনিটর দ্য নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম ইন এ ফিক্সড স্যাম্পল সাইজ। এখন দেখো পি চার্ট এবং এনপি চার্টের মেইন পার্থক্যের জায়গা হচ্ছে পি চার্টটা হচ্ছে সুইটেবল হচ্ছে ভেরিয়েবল, যখন কোনো কিছু ফিক্সড করে দেওয়া নাই, যেমন হচ্ছে স্যাম্পল সাইজ, মেশিন, মেশিনের রানিং টাইম অথবা কোন স্পেসিফিক স্টাইল বা অর্ডারের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে করা হবে ওই মেশিনের মাধ্যমে, অথবা আদার্স অ্যাসপেক্ট যদি চিন্তা করো, যেমন তোমাদের তো অনেক ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং এর ক্লাস করছো, তোমরা জানো যে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে তিন ধরনের, লেবার, ম্যাটেরিয়াল, ডিরেক্ট সরি লেবার, ম্যাটেরিয়াল আর হচ্ছে ইনডিরেক্ট হচ্ছে ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন কোন জিনিসটা আসলে ফিক্সড আর কোন জিনিসটা ভ্যারিয়েবল, এই জিনিসটা প্রথমে আইডেন্টিফাই করাটা জরুরি। এটা হচ্ছে প্রোডাকশনের প্যারামিটারের ক্ষেত্রেও হতে পারে, ম্যানেজমেন্টের প্যারামিটারের ক্ষেত্রেও হতে পারে। দুই সেক্টরেই হচ্ছে ফিক্সড যখন বলবা তখন হচ্ছে চেঞ্জ করা যাবে না, সব সময় কনস্ট্যান্ট কিছু প্যারামিটারের উপর কাজ করতে হবে। সেই জায়গায় হচ্ছে এনপি চার্ট বা নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস চার্ট, এই চার্টটা হচ্ছে ওই জায়গার ক্ষেত্রে ভালো মানে ইফেক্টিভলি অ্যাপ্লাই করা পসিবল। আর পি চার্ট হচ্ছে যেখানে হচ্ছে ধরা বাঁধা কোনো কনসিস্টেন্ট কোনো প্যারামিটার নাই, র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে হতে পারে অথবা ভেরিয়েবল থাকতে পারে যে কোনো ইনপুট আউটপুটের যে ব্যাপার স্যাপার, সেক্ষেত্রে হচ্ছে আরো বেটার এখানে হচ্ছে আউটপুট দেওয়া পসিবল। এনপি চার্টের ক্ষেত্রে এক্সাম্পল দিছে কাউন্টিং দ্য নাম্বার অফ ডিফেক্টিভ স্ক্রুজ ইন এ স্যাম্পল অফ 50, মানে প্রতিবার 50টা করে যদি স্যাম্পল, এখানে স্ক্রু বলছে, তোমরা এটা স্ক্রু না নিয়ে চিন্তা করতে পারো 50টা ওয়াইন্ডিং কোনের ক্ষেত্রে এখানে হচ্ছে ডিফেক্ট হওয়ার পসিবিলিটিটা কিরকম। অথবা ধরো চিন্তা করলে পার ধরো কত বলবো 2000 কেজি ফ্যাব্রিক, যেটা হচ্ছে ধরো তোমার স্প্রেড আউট হচ্ছে ধরো
30টা মেশিনের ক্ষেত্রে, পার 2000 কেজি ফ্যাব্রিকের ক্ষেত্রে আমি কিভাবে হচ্ছে ফল্ট গুলো আইডেন্টিফাই করব। তো এই হচ্ছে ব্যাপার, যখন ফিক্সড করে দিবা তখন যে অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্টটা বেশি সুইটেবল সেটাকে আমরা বলতেছি এনপি চার্ট। আর যখন হচ্ছে ভেরিয়েবল থাকবে, ফিক্সড কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে পি চার্ট। এই জন্য পি চার্টকে বলছে প্রপোর্শন চার্ট, মানে একটা সেগমেন্টেশনের উপর কাজ করা। আর এনপি চার্ট হচ্ছে ভেরি স্পেসিফিক, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম। দেখো ব্র্যাকেটের কথা থেকেও বুঝতে পারবা, পি চার্টটা যেহেতু ফিক্সড কোনো প্যারামিটারের উপর না, ভেরিয়েবল, এই জন্য একটা প্রপোর্শন মানে একটা অংশের উপর কাজ করে এই চার্টটা। আর এনপি চার্টটা যেহেতু স্পেসিফিক এবং এখানে হচ্ছে ফিক্সড করে রাখা যে যে কাজটা উপর ডিফেক্টটা আইডেন্টিফাই করা হবে, তো এনপি চার্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে তোমার নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম মানে স্পেসিফিক করে দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো এপি চার্ট এবং এনপি চার্ট দুইটার ভিতরে গুণগত পার্থক্যটা হচ্ছে পি চার্ট কাজ করে ভেরিয়েবলের উপর, এই জন্য প্রপোর্শন, আর এনপি চার্ট কাজ করে হচ্ছে ফিক্সড আইটেমের উপর, এই জন্য নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম মানে একেবারে স্পেসিফিক। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? পি চার্টটা হচ্ছে লেস টাইম কনজিউমিং, মানে তুমি অ্যাজ এ কোয়ালিটি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি কোনো টেক্সটাইলের যে কোনো একটা সেগমেন্টের উপর কোয়ালিটি অ্যাসপেক্টের উপর কাজ করতে যাও এবং ফল্টের উপর বা ডিফেক্টের উপর কাজ করতে যাও, তোমার হাতে যদি দুই ধরনের অপশন থাকে যে পি চার্টও ইউজ করতে পারি, এনপি চার্টও ইউজ করা পসিবল, এরকম ক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি একটু চিন্তা করে দেখো। পি চার্টের ক্ষেত্রে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে পি চার্টটা অনেক একটা বড় ভ্যারিয়েবল স্যাম্পলের উপর কাজ করানো যায়, সো এফোর্ট এবং হচ্ছে কস্টের যে ব্যাপারটা মানে এনার্জি এবং এফোর্টের ব্যাপারটা কম দিলেও চলে। যেখানে এনপি চার্টে যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল আইটেম ধরে ধরে হচ্ছে ডিফেক্ট বের করা হবে, সো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে সময় এবং খরচ এবং এফোর্টটা দেওয়া জরুরি। সো এফোর্টের দিক দিয়ে পি চার্টে কম, এনপি চার্টে বেশি। আবার অপোজিট ওয়েতে চিন্তা করো, এনপি চার্টের অ্যাকুরেসি অবশ্যই ভালো হবে, কারণ প্রচুর এফোর্ট দিয়ে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের যদি আলাদা আলাদা ভাবে ডিফেক্ট খোঁজার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই এন্ড রেজাল্টটা ভালো হবে। সো এনপি চার্টের যদি গোল ওরিয়েন্টেশন বা আউটপুট রেজাল্টের দিকে চিন্তা করো, মোর অ্যাকুরেট একটা নিউমেরিক্যাল ভ্যালু দিবে এনপি চার্টের মাধ্যমে। অন্যদিকে পি চার্টের কথা চিন্তা করো, যেহেতু সময় কম দিতে হয়, এনার্জি কম দিতে হয়, র্যান্ডম বা ভেরিয়েবলের উপর কাজ করা হয়, সো ডেটার অ্যাকুরেসি বা তোমার যে আউটপুট যে একটা রেজাল্ট আসবে বা একটা সংখ্যা আসবে সেটার অ্যাকুরেসিটা এফিসিয়েন্সিটা কমে যায়। তো এই দুই জায়গায় পার্থক্য দেখানো পসিবল পি চার্ট এবং এনপি চার্টের উপর। পরবর্তীতে আরো দুইটা চার্ট আছে, সি চার্ট এবং ইউ চার্ট। সি চার্ট কে বলছে কাউন্ট অফ ডিফেক্টস চার্ট। দ্য সি চার্ট ইজ ইউজ টু মনিটর দ্য কাউন্ট অফ ডিফেক্টস ইন এ ফিক্সড সাইট স্যাম্পল, মানে এনপি চার্টেরই আরেকটা ভার্সন হচ্ছে সি চার্ট। ইট ইজ সুইটেবল ফর সিচুয়েশনস ওয়্যার দ্য সেম অ্যাট্রিবিউট ক্যান হ্যাভ মাল্টিপল ডিফেক্টস ইন সেম আইটেম। আচ্ছা, এনপি চার্ট আর সি চার্টের ভিতরে পার্থক্যের জায়গা হচ্ছে এনপি চার্ট জাস্ট খালি নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম খুঁজতেছে, মানে 50টার ভিতরে ডিফেক্ট কয়টা আইটেমের ভিতরে আছে। আবার একটা সিঙ্গেল এন্টিটির ভিতরেও মাল্টিপল ধরনের ডিফেক্ট থাকতে পারে। কথা বুঝো, খুবই সিম্পল। এনপি চার্ট খালি বলতেছে তোমার স্যাম্পল সাইজ যদি হয় 50, 50-এর ভিতরে ডিফেক্টিভ কয়টা, তুমি বললা 50টার ভিতরে 9টা হচ্ছে ডিফেক্টিভ আইটেম, 41টা হচ্ছে ভালো আইটেম। এখন 9টা যে ডিফেক্টিভ বললা, ওই 9টার প্রত্যেকটার ভিতরে আবার কি একটা করে ডিফেক্ট আছে, 2টা করে ডিফেক্ট আছে, নাকি 3টা করে ডিফেক্ট আছে, এটা কিভাবে ডিটারমাইন করবা? এইটা ডিটারমাইন করতে এনপি চার্টের পরবর্তী ভার্সন হচ্ছে সি চার্ট, কাউন্ট অফ ডিফেক্ট চার্ট, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটির ভিতরে কয়টা ডিফেক্ট আছে। তুমি এনপি চার্টের মাধ্যমে কনক্লুশনে আসলা যে 50টার ভিতরে 9টা প্রোডাক্টের বা 9টা হচ্ছে আউটপুটের ভিতরে ডিফেক্ট আছে। এখন ওই 9টা আউটপুটের উপর আবার হচ্ছে আরেকটা আপডেটেড একটা ভার্সন নিয়ে হচ্ছে রান করবা। এটা যদি সফটওয়্যার হয় সফটওয়্যারে রান করবা, হাতে কলমে যদি ক্যালকুলেশনের দরকার হয় হাতে কলমে অবজার্ভ করবা, করে দেখবা সি চার্টটা হচ্ছে তাহলে এনপি চার্টের পরবর্তী ভার্সন। যে 9টা ডিফেক্টিভ আইটেম আমরা পেলাম, ওই 9টা ডিফেক্টিভ আইটেম কোনটার ভিতরে কয়টা ডিফেক্ট আছে দেখা যাবে। কোনটার ভিতরে একটা ছোট্ট ডিফেক্ট আছে, কোনটার ভিতরে 3টা মেজর ডিফেক্ট থাকতে পারে, কোনটার ভিতরে 2টা ডিফেক্ট থাকতে পারে। তো সেই 9টা ডিফেক্টিভ প্রোডাক্টকে আবার যদি তুমি একটা চার্টের মাধ্যমে এক্সপ্রেস করো, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কয়টা ডিফেক্ট আছে সেটা ব্রেকডাউন হয়ে যাবে। মানে এনপি চার্টের পরবর্তী ভার্সনকে আমরা বলতেছি হচ্ছে সি চার্ট অথবা কাউন্ট অফ ডিফেক্ট চার্ট। এক্সাম্পল কি দিছে, কাউন্ট দ্য নাম্বার অফ স্ক্র্যাচেস অন এ কার্ডোর, মানে কার্ডোর যদি একটা সেপারেট এন্টিটি হয় কতগুলা ঘষা লাগছে এই কার্ডোরের ভিতরে সেটা
বের করা। সি চার্টের আর এনপি চার্টের ভিতরে একটা গুণগত পার্থক্য আছে, সেটা হচ্ছে সি চার্ট নরমালি বাল্ক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কনসিডার করা হয়, যেমন 2 লাখ 3 লাখ 5 লাখ পিসের ক্ষেত্রে হচ্ছে এনপি চার্টটা ব্যবহার করা হয়। কিন্তু অত হাই লাখ লাখ পিসের যখন কথা বলতেছি, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিসের ভিতরে আবার কতগুলা করে আলাদা আলাদা ফল্ট আছে সেটা বের করাটা একটু ডিফিকাল্ট। সো সি চার্টটা নরমালি ইউজ করা হয় যেগুলা হচ্ছে অত লাখ লাখ বা কোটি কোটি পিস একসাথে তৈরি করা হয় ওরকম ক্ষেত্রে না, বরং যেগুলা ধরো 5,000 10,000 একটু স্মল কোয়ান্টিটির ক্ষেত্রে বেশি সুইটেবল। যেমন গাড়ি তো আর একসাথে 10 লাখ 20 লাখ গাড়ি তো আর তৈরি করা হয় না এক ব্যাচে, ম্যাক্সিমাম 10,000 15,000 বা সামথিং, মানে বড় এন্টিটি, মানে প্রোডাকশনের আইটেম বড়, সেই বড় এন্টিটির ভিতরে আমরা হচ্ছে স্পেসিফাই করে দিতে পারি যে কতগুলা ফল্ট আছে বা কতগুলা ডিফেক্ট আছে। তার মানে এনপি চার্টের পরবর্তী ভার্সন হিসেবেও সি চার্ট ইউজ করা পসিবল, আবার যেখানে হচ্ছে বাল্ক ম্যানুফ্যাকচারিং ওইখানে এনপি চার্ট ইউজ করে, যেখানে হচ্ছে কোয়ান্টিটি কম বা সংখ্যাটা কম সেখানে হচ্ছে বেশি সুইটেবল হচ্ছে সি চার্ট। আচ্ছা, তারপরে আসো লাস্টের পয়েন্ট হচ্ছে ইউ চার্ট, ডিফেক্টস পার ইউনিট চার্ট। The U chart is used to monitor the average number of defects per unit in a variable sample size. মানে P চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে U চার্ট। মনে রাখবা P চার্ট এবং NP চার্ট হচ্ছে ডিফারেন্ট। P চার্টকে আমরা কি বলছিলাম? ভেরিয়েবল। NP চার্টকে বলছিলাম আমরা হচ্ছে ফিক্সড। P চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে U চার্ট, মানে এটাও ভেরিয়েবল নিয়ে কাজ করবে। আবার NP চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে সি চার্ট, মানে চারটা যে চার্ট তোমাদের বলা হচ্ছে এগুলো কি চার্ট? একটু পিছনে যদি যাই, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্ট্রোল চার্টস, যেটা আমি গত ক্লাসে এই পর্যন্ত শেষ করছিলাম তোমাদের। কন্ট্রোল চার্ট, এই কন্ট্রোল চার্টের ভিতরে 4 ধরনের চার্ট আছে, পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট, ইউ চার্ট। এক্ষেত্রে পি এবং এনপি দুইটা হচ্ছে অপোজিট। পি এর আপডেটেড ভার্সন হচ্ছে ইউ চার্ট, আর এনপি চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে সি চার্ট। তাহলে ইউ চার্টে কি বলছে দেখো, যেহেতু ভেরিয়েবল নিয়ে কাজ করে, the U chart is used to monitor the average number of defects per unit in a variable sample size, tracking the average number of errors in a printed document। মানে এভারেজ নিয়ে কাজ করে, স্পেসিফিক কোনো সংখ্যা নিয়ে কাজ না করে এটা হচ্ছে র্যান্ডম অনেকগুলা সংখ্যার এভারেজ নিয়ে কাজ করবে। এমনিতেও তো জিনিসটা ভ্যারিয়েবল। এনপি চার্টের স্পেসিফিক ভার্সন হচ্ছে সি চার্ট, আর পি চার্টের আরো এলাবোরেট ভার্সন হচ্ছে ইউ চার্ট। ঠিক আছে, পি চার্টে তো তোমার বলে দেয় নাই, জাস্ট র্যান্ডম নিয়ে কাজ করবা। যে র্যান্ডম গুলা নিয়ে কাজ করতেছিলা, যেমন ধরো 10টা আইটেম নিয়ে কাজ করছো ইয়ার্নের, 10টা আইটেম নিয়ে কাজ করছো ফ্যাব্রিকের, 10টা আইটেম নিয়ে কাজ করছো ডাইং এন্ড ফিনিশিং এর, এই যে কাজগুলা করছো যদি এভারেজ করতে চাও 10 যোগ 10 যোগ 10 30 কতগুলা ফল্ট পাওয়া গেছে সেটার একটা এভারেজ আইডিয়া পেতে চলে এখন আমি 3 দিয়ে ভাগ করে দিব। তার মানে পি চার্টকে আরো সুবিধাজনক ভাবে, যেহেতু পি চার্ট স্পেসিফিক না ভেরিয়েবল, সো এইটাকে আরো সহজ করে দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল কোনো নাম্বার না নিয়ে এটার এভারেজ নাম্বারটা ইউ চার্টে নেওয়া হচ্ছে, মানে পি চার্টটাকে আরো সহজ করে দিচ্ছে হচ্ছে ইউ চার্ট, আর এনপি চার্টটাকে আরো স্পেসিফিক করে দিচ্ছে হচ্ছে সি চার্ট। যেহেতু এনপি চার্ট অলরেডি ফিক্সড, এটাকে আরো স্পেসিফিক ফিক্সড আকারে প্রকাশ করার জন্য আমরা সি চার্টে ইউজ করতেছি। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট নিয়ে যে কথা বললাম, 4 ধরনের কন্ট্রোল চার্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এই চার্টগুলা পরীক্ষায় আসলে সুন্দর মতো লিখতে পারবে এবং পার্থক্য করতে পারবা 4 ধরনের চার্টের উপর। কোশ্চেনটা এরকমই হতে পারে, কোশ্চেনটা কন্ট্রোল চার্টের আমি শর্ট নোট লিখতে বলতে পারি, তাহলে জাস্ট খালি নামগুলা দিয়ে যা বুঝো বললা, অথবা আমি 4 ধরনের কন্ট্রোল চার্টের ভিতরে ডিফারেন্স, অথবা যে কোনো 2 ধরনের কন্ট্রোল চার্টের ভিতরে ডিফারেন্স দেখানোর কথাও বলতে পারি। তাহলে মনে রাখবা কন্ট্রোল চার্ট মেইনলি 2 ধরনের হয়, একটা পি চার্ট এবং এনপি চার্ট। পি চার্ট কাজ করে হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলের উপর, আর এনপি চার্ট কাজ করে স্পেসিফিক স্যাম্পলের উপর। পি চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে ইউ চার্ট, যেখানে হচ্ছে আসলে আরো সহজ করে দিছে, ইন্ডিভিজুয়াল বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু না রেখে একটা এভারেজ ভ্যালুর উপর হচ্ছে কাজ করতেছে, এটা হচ্ছে ইউ চার্ট। আর এনপি চার্টের আপডেটেড ভার্সন হচ্ছে সি চার্ট, যেটা এনপি চার্টের কাজটা আরো স্পেসিফিক করে দিছে। এনপি চার্ট জাস্ট খালি 100টার ভিতরে ধরো 10-12টা ডিফেক্ট ধরায় দিবে, ওই 10-12টা ডিফেক্টের ভিতরে কোন ডিফেক্টিভ প্রোডাক্টের বা এন্টিটির ভিতরে কতগুলা ডিফেক্ট আছে সেই জিনিসটা হচ্ছে সি চার্টের মাধ্যমে এক্সপ্রেস করা হবে। তো আশা করি বুঝতে পারছো যে অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট 4 ধরনের কিভাবে। পরীক্ষার কোশ্চেনটা থাকবে কন্ট্রোল চার্ট কাকে বলে,
কন্ট্রোল চার্টের ক্লাসিফিকেশন করতে বলতে পারি, শর্ট নোট লিখতে বলতে পারি, অথবা যে কোনো 2 বা 4 ধরনের কন্ট্রোল চার্টের ভিতরে ডিফারেন্স পরীক্ষায় অ্যান্সার করতে বলতে পারি। তো ওইভাবে অ্যান্সার করে নিলেই হবে। আরেকভাবে কন্ট্রোল চার্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম হচ্ছে জাস্ট খালি ফিক্সড এবং ভেরিয়েবলের উপর। ভেরিয়েবল কন্ট্রোল চার্ট মানে পি চার্ট অথবা ইউ চার্ট, এটাকে আবার ব্রেকডাউন করছে। দেখো, ভেরিয়েবল কন্ট্রোল চার্টে 2 ধরনের কথা বলা আছে, এক্স বার এন্ড আর চার্ট। এখন দেখো, তোমরা স্ট্যাটিস্টিক্সে চলে গেছো, তোমরা অলরেডি লেভেল 2 তে সম্ভবত স্ট্যাট নিয়ে পড়াশোনা করছো, তোমরা মোটামুটি এগুলা জানো, মিন মিডিয়ান মিন মিডিয়ান, তারপরে রেঞ্জ, তারপরে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুলেশন আছে এগুলা তোমরা করে আসছো। আশা করি তোমাদের কাছে এইগুলা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। এখানে আমার তো কোনো ক্যালকুলেশন বা পরীক্ষায় কোনো ম্যাথও দিচ্ছি না, আমি জাস্ট খালি কনসেপ্টের উপর কিছু কথা তোমাদেরকে হচ্ছে লিখতে হবে কোয়ালিটি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে। তো এখানে যে জিনিসটা এখানে বলা হয়েছে, ভেরিয়েবল কন্ট্রোল চার্টস এর ভিতরে 2 ধরনের ভেরিয়েবলের কথা বলা হয়েছে, এক্স বার এন্ড আর চার্ট, যেটাকে বলতেছে এভারেজ এন্ড রেঞ্জ চার্ট, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল আইএমআর চার্ট। 2 ধরনের হচ্ছে ভেরিয়েবল কন্ট্রোল চার্টের কথা এখানে বলা আছে। দ্য এক্স বার চার্ট ইজ ইউজ টু মনিটর দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন তোমরা অলরেডি জানো সেন্ট্রাল টেন্ডেন্সি কি, আমি ডেফিনেটলি শিওর যে তোমাদের স্ট্যাটিস্টিক্স এর ভিতরে সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করা হয়েছে, সো আমি ওই দিকে আর বেশি সময় দিব না। The X bar chart is used to monitor the central tendency or average of a process, while the R chart monitors the range of variability within subgroup. মানে ভেরিয়েবল কন্ট্রোল চার্টকে যদি আরো স্ট্যাটিস্টিক্যালি যদি ডিফাইন করতে চাও, তাহলে 2 ভাবে এটা মেনশন করা পসিবল। সেটা হচ্ছে এক্স বার এন্ড আর চার্ট, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইএমআর চার্ট। এক্স বারের ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে এভারেজ নিয়ে কাজ করে, আর আর চারটা হচ্ছে ভেরিয়েবল কতটুকু, মানে ভেরিয়েবলের পার্সেন্টেজ কতটুকু ডিফার করতেছে এভারেজ থেকে। মানে 2টা জিনিস, তুমি যদি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করো কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল নিউমেরিক্যাল ভ্যালুর ভিতরে, যদি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করো, তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে 2 ধরনের জিনিস বুঝতে পারবা। একটা হচ্ছে এভারেজ নিউমেরিক্যাল ভ্যালু কত, তো র্যান্ডম ধরো অনেক ধরনের সংখ্যা নিয়ে যদি কাজ করে একটা এভারেজ নিয়ে হচ্ছে কথা বলা হয়, তাহলে প্রথম যে জিনিসটা যে এভারেজ ভ্যালুটা কত, মানে এভারেজ বলতে আমরা কি বুঝাই, যে সিমিলার হোমোজেনিয়াস যে নাম্বারগুলা সেই নাম্বারগুলা কত। এভাবে চিন্তা করো, যখন তোমরা যে ক্রিকেট খেলায় যখন কোনো ব্যাটসম্যানের এভারেজ দেখো, ব্যাটসম্যানের এভারেজ যদি হয় ধরো 45, তাহলে সে যতগুলা ইনিংস খেলছে 45-এর আশেপাশে রান সে সবচেয়ে বেশি করছে, মানে তার ন্যূনতম ব্যাটিং এ নামলেই 45 বা 45-এর আশেপাশে করবে। এই ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে এই ব্যাটসম্যানটা হচ্ছে 45-এর আশেপাশে প্রতি ম্যাচে করার সক্ষমতা তার আছে। ঠিক আছে, কোনো ব্যাটসম্যানের যদি এভারেজ তোমরা দেখো হচ্ছে 10, তাহলে বুঝবা তার থেকে কোনো একটা ম্যাচে 10-এর বেশি পেলে হচ্ছে বোনাস, আর আশা করা যায় সে 10টা রান করতে পারবে। এর চেয়ে বেশি যাই করে বোনাস, এর চেয়ে বেশি তাকে এক্সপেক্ট করা ঠিক না। তো এই জিনিসটাই হচ্ছে এখানে হচ্ছে বুঝাতে চাইছে হচ্ছে এক্স বার এন্ড আর চার্টের মাধ্যমে। এক্স বারটা হচ্ছে তোমার এভারেজ, যেমন ব্যাটসম্যানের এভারেজ যদি হয় 45, তুমি মোটামুটি ধরে নিতে পারো যে কোনো একটা ক্রাঞ্চ মোমেন্টে সে হচ্ছে 45 রানের কাছাকাছি তোমাকে করে দিতে পারবে, যদি অ্যাক্সিডেন্ট না হয়, হঠাৎ করে আউট না হয়ে যায়, মনোসংযোগের যদি বিঘ্ন না ঘটে, তাহলে সে 45 বা এর আশেপাশে কোনো কিছু তোমাকে প্রতি ম্যাচেই সাপোর্ট দিতে পারবে। এটা হচ্ছে গ্যারান্টি। তো এক্স বারটা হচ্ছে ওইটাই, ওই এভারেজ নিয়ে কাজ করে। তোমার কোনো একটা প্রোডাকশনে, ধরো কন্টিনিউয়াস প্রোডাকশনের কথা চিন্তা করো, একটা বড় কোম্পানি যেমন ওয়ালমার্ট অথবা হচ্ছে বড় যে কোম্পানিগুলো আছে, এগুলা বাংলাদেশের যে কোনো একটা ফ্যাক্টরিকে যখন কাজ দেয়, কাজটা তো একবারের জন্য দেয় না, বছরের পর বছর ধরে কাজ করে একটা ফ্যাক্টরির সাথে। প্রতি বছর দেখা যায় সামার সিজনে এক ধরনের টি শার্ট বা পোলো শার্টের কাজ করায় নিচ্ছে, উইন্টারের দিকে এক ধরনের কাজ করায় নিচ্ছে, ফিক্সড। মানে সিজন ঘুরে 1 বছরের 4 সিজন 3 সিজন, এই অনুযায়ী কোন সিজনে কোন টাইপের প্রোডাক্ট বাল্ক অর্ডারে হচ্ছে ডিল করবে এটা নেগোসিয়েট করতেছে। সেই রকম জায়গায় যদি এক্স বারের কাজ থাকে, সেটা হচ্ছে তুমি একটা আইডিয়া পেয়ে নিবা যে আমার যদি 5 লাখ পিসের টি শার্ট বা পোলো শার্টের অর্ডার আসে, আমি ধরে নিতে পারি এই লটের ভিতরে অন এভারেজ আমার হচ্ছে 500 বা 600 ফল্টি হচ্ছে গার্মেন্টস আমার বের হবে। মানে তুমি 10 লাখ পিসের অর্ডার করবা বা 5 লাখ পিসের অর্ডার করবা, তোমার হচ্ছে 300 বা 600 পিস হচ্ছে ফল্ট হবে। তখন তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবা,
এই 300 বা 600 পিস আমি লোকাল কোনো একজন মানে কি বলে লোকাল কোনো একজন হচ্ছে সেলারের সাথে কন্ট্যাক্ট করা থাকে, যেহেতু তারা হাই কোয়ালিটির জিনিস এক্সপেক্ট করে, একটু এদিক ওদিক ফল্ট হলেও বাংলাদেশের মানুষ ওই জিনিসগুলো একটু কম দামে পেলে খুশি। এই জন্য দেখবা যে ফল্টি যে জিনিসগুলো সেগুলো তারা ফেলে দেয় না। মোটামুটি ধরে নেয় যে 5 লাখ পিসের অর্ডার আসছে, তাহলে কোনো একটা ছোট একটা কোম্পানি, ধরো অনলাইনে কোনো ফেসবুক পেজ অথবা অনলাইনে ছোটখাটো কোনো ব্যবসায়ী, তার সাথে ডিল করে যে আমি 600 পিস খুব চিপে দিয়ে দিব, আপনারা কিনে নিতে পারেন। মানে এইভাবে সাব কন্ট্রাক্ট করে থাকে, তাদের ফল্ট যে আইটেম গুলো আছে সেগুলো বিক্রি করে দিবে এরকম হচ্ছে ইয়েতে। তাহলে দেখো 5 লাখ বা 10 লাখ পিসের যখন অর্ডার পাবে, তারা জানবে যে 600 পিস তাদের মোটামুটি ইরোড থাকবে বা ঝামেলা থাকবে, সেই 600 পিসও তারা নষ্ট করবে না, তারা সেটা ইউটিলাইজ করে দিবে, এইভাবে লোকাল মার্কেটে ছেড়ে দিবে। আমি কম আকারে বললাম, এটা তো একটা স্টাইলে একটা কোম্পানির ক্ষেত্রে। এরকম ধরো ফ্যাক্টরি তো প্রতি বছর 3 বা 4 সিজনে ধরো কত কয়েকশো, মানে কি বলবো আর কি, হিউজ নাম্বারের হচ্ছে এরকম প্রোডাকশন দেয়। তাহলে তারা জানে তাদের প্রোডাকশন কোয়ান্টিটি যদি হয় 30 লাখ পিস, প্রোডাকশন কোয়ান্টিটি যদি হয় 50 লাখ পিস, তাহলে সেখান থেকে 5,000 বা 10,000 পিস হচ্ছে ফল্টি আইটেম বের হবে। তো সেই আইটেম গুলা তারা কিভাবে লোকাল মার্কেটে হচ্ছে নেগোসিয়েশন করবে বা সেল করবে, মানে কোনো কিছু অপচয় করবে না, প্রত্যেকটা জিনিসই হচ্ছে বিজনেস। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে তোমাদের এই এক্স বার জিনিসটা হচ্ছে হেল্প করবে। এক্স বারের মাধ্যমে মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু বের করা যাবে ফল্টের, এবং সেই অনুযায়ী তুমি বিকল্প ব্যবস্থা নিবা। সারা বছর আমি 30 লাখ পিসের যদি কাজ করি টি শার্ট বা পোলো শার্ট, তাহলে আমার হচ্ছে 12,000 15,000 ফল্টি আইটেম বের হবে, সেটা আমি লোকাল মার্কেটে এদের কাছে সেল করে দিব, কোনো অপচয় হবে না। এই ক্ষেত্রে আর কি ভালো হেল্প করে এক্স বার। আর আর চারটা এখানে কি বলছে দেখো, ওয়েল দ্য আর চার্ট মনিটরস অন দ্য রেঞ্জ অফ ভ্যারিয়েবিলিটি উইদিন সাবগ্রুপ। তার মানে হঠাৎ সাবগ্রুপ বলতে বোঝাচ্ছে এখানে মানে অনেক ধরনের তো ফল্ট হতে পারে, ফল্টের ভিতরে বৈচিত্র্য আছে। তাহলে এভারেজ থেকে যে নাম্বার গুলা, যেমন 45 যদি কোনো ব্যাটসম্যানের এভারেজ হয়, সে তো 200 ম্যাচ খেললে 10 ম্যাচে ডাকও মারতে পারে, আবার 15 ম্যাচে সেঞ্চুরিও করতে পারে। তো ওই 15টা সেঞ্চুরি হচ্ছে আলাদা, প্রতি ম্যাচে তো আর কারো কাছ থেকে সেঞ্চুরি এক্সপেক্ট করা পসিবল না কোনো ব্যাটসম্যানের কাছ থেকে। আবার প্রতি ম্যাচে তো তুমি আশাও করতে পারো না একটা ভালো ব্যাটসম্যান 0 করবে বা 10-এর নিচে আউট হবে। তো ওই যে র্যান্ডম যে সংখ্যাগুলা, যেমন 100-র উপরে করছে 15টা ম্যাচে 200 ম্যাচ খেলে, তারপরে ডাক মারছে হচ্ছে ধরো 13টা ম্যাচে বা 12টা ম্যাচে, 10 রানের নিচে আউট হয়েছে হচ্ছে 10 বা 12 ম্যাচে, ওই জায়গাগুলায় তোমার হচ্ছে অ্যানালাইসিস করতে হয় যে এই ব্যাটসম্যানটা কেন 10 রানের নিচে আউট হলো। তাহলে তুমি দেখবা তার হয়তো ফিট মুভমেন্টে সমস্যা হতে পারে, টাইমিং এ শুরুতে সমস্যা হতে পারে, অথবা স্পেসিফিক কোনো বলার, যেমন লেফট হ্যান্ড বলার অথবা রাইট হ্যান্ড বলার অথবা অফ স্পিন লেগ স্পিন অথবা খুব ভালো জোরে যারা বল করে তার বল খেলতে অসুবিধা হয়। এই জিনিসগুলাই হচ্ছে ক্যাপ্টেন অথবা টিম ম্যানেজমেন্ট হচ্ছে বর্তমান যুগে এত বেশি চর্চা হয়। খালি ক্রিকেট না, ফুটবল, আমি ফুটবল খুব একটা ফলো করি না দেখে অত এক্সাম্পল দেই না, কিন্তু ফুটবলেও তো একই জিনিস, পাসের অ্যাকুরেসি কত, কোন দলের এগেনস্টে কত ভালো, কোন ফরমেশনে কোন দল ভালো খেলে, হোমে কারা বেশি ভালো, অ্যাওয়েতে কারা ভালো, এরকম অনেক ধরনের আলোচনা করা হয় এখন বর্তমানে। মানে স্ট্যাটিস্টিক্সটা এই কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, খালি টেক্সটাইলের ক্ষেত্রে না, তুমি এই যে স্পোর্টস এর ক্ষেত্রেও বলো, আজকাল দেখবা হিউজ ইম্প্যাক্ট এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন। তাহলে আর চারটা হচ্ছে তোমার ওই এভারেজের বাইরে যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে, যেমন 0 রান বা 10 রানের নিচে আউট হলে কেন হয়েছিল, বা কোন কোন সিচুয়েশনে সে 100 করতে পারে, এই জিনিসগুলো জানাটাও জরুরি, যাতে যেটা ভালো সেটা রিপিট করা পসিবল হয়, এবং যেটা খারাপ সেটা রিপিট যাতে না হয় বা ভুল না হয় সেদিকে খেয়াল রাখা হয়। আবার অপোনেন্ট টিম চিন্তা করো, তারা চিন্তা করে কিভাবে ওই খারাপ জিনিসটা ফোকাস করে ওই ব্যাটসম্যানকে দ্রুত আউট করা পসিবল, সেদিকে হচ্ছে ফোকাস করে। মানে একজনের উইকনেস আর একজন হচ্ছে সেটাকে স্ট্রেংথ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করে। তাহলে আশা করি আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারছি যে এই এক্স বার এবং আর চার্টটা আসলে এভারেজ এন্ড রেঞ্জ চার্টটা আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে হচ্ছে ইম্প্যাক্টটা রাখতেছে। আর লাস্টে আসো, এরপরের যে পয়েন্টটা এখানে বলছে ইন্ডিভিজুয়াল IMR চার্ট। The IMR chart is used when only individual data points are available. It is similar to X bar and R chart but designed for a single data points per subgroup. মানে স্পেসিফাই করে দেয়, এই এক্স বার এবং আর চার্ট যদি স্পেসিফাই করে দাও একটা নির্দিষ্ট সেগমেন্টের উপর, তাহলে পুরা জিনিসটা অনেকটা ইজিলি অ্যানালাইসিস করা পসিবল। কিভাবে ইন্ডিভিজুয়ালি এটা এক্সপ্রেস করা যায়, এখানে যেটা বলছে এক্সাম্পল, মনিটরিং দ্য প্রেসার অফ বটলস অ্যাজ দে কাম অফ এ প্রোডাকশন লাইন, মানে একটা স্পেসিফিক জায়গার উপর খালি হিট করে। যেমন প্রোডাকশনের ক্ষেত্রে
আমি প্রোডাকশন দিব, আমার দিনে কতবার কারেন্ট যাচ্ছে, মানে বর্তমানে তো এটা একটা জানো খুব খারাপ অবস্থা আমাদের দেশে। শুধু বাসা বাড়ি না, ফ্যাক্টরির ক্ষেত্রেও তোমরা যখন ফ্যাক্টরি ভিজিট করবা দেখবা অনেক ফ্যাক্টরিতে এই সমস্যা, র্যান্ডম গ্যাসের সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা। অনেক জায়গায় যে ছুটি, সাপ্তাহিক ছুটি এই জন্য চেঞ্জ করে দিছে, শুক্রবার সবার ছুটি না দিয়ে দেখবা গাজীপুর বা সাভারে র্যান্ডম ডেতে বিভিন্ন এলাকায় হচ্ছে ফ্যাক্টরি ছুটি। এইগুলা করে করে যতটুকু মিনিমাইজ করা যায়। তারপরও প্রত্যেকটা টেক্সটাইল ফ্যাক্টরি এখন দেখবা সাব স্টেশন করে নিছে নিজেরা নিজ খরচে। কারণ অ্যাটলিস্ট যতই খরচ হোক, প্রফিট যদি মার্জিন রাখা পসিবল হয় তাহলে তো বিকল্প উপায় চিন্তা করতেই হবে। হয়তো বা প্রফিটের রেঞ্জ অনেক বড় হবে না, প্রফিটটা অনেক কমে আসবে, কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস ইলেকট্রিসিটি তো দরকার প্রোডাকশনের ক্ষেত্রে। সো এখন আমরা যখন ফ্যাক্টরি ভিজিটে তোমাদের নিয়ে যাই বিভিন্ন ডিপার্টমেন্ট, তোমরা দেখবা যে পাওয়ার সাব স্টেশন আছে, তারপরে গ্যাসের ডিরেক্ট ডেডিকেটেড লাইন আছে, আবার অনেকে এলপিজি এরও ডেডিকেটেড। মানে খরচ অনেক বেড়ে গেলেও তারপরে যেহেতু প্রফিট আসে, অনেকে এই অল্টারনেটিভ এক্সপেন্সিভ পাওয়ার সোর্সিং এর উপরও কাজ করে। যাদের সক্ষমতা আছে বড় বড় ফ্যাক্টরির, তারা হচ্ছে এভাবেও তাও প্রোডাকশনটা কন্টিনিউয়াস রাখে, যাতে বায়ার, বিদেশি বায়ার না চলে যায় তাদের ফ্যাক্টরি থেকে। সো এই ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ জায়গাগুলা, যেগুলো ইন্ডিভিজুয়ালি ফোকাস দেওয়া, যেমন যদি খালি গ্যাস এবং ইলেকট্রিসিটি কনজাম্পশনের কথা চিন্তা করো, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে ভালো করার ওয়ে কি? এক নাম্বার হচ্ছে, বাংলাদেশে আসলে যখন এই অবস্থা, এখন দেশে সেট আপ না দিয়ে, যে আমি তোমাদের ক্লাসে মেবি আগে এটা বলছিলাম যে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি এখন দেশের বাইরে, যেসব দেশ বাংলাদেশের চেয়েও লেবার চিপ অথবা এনার্জি সোর্সের সলিউশন ভালো, সেসব দিকে যাচ্ছে। যারা বাংলাদেশি এন্টারপ্রেনুয়ার বা বিজনেস পারসন কোটি কোটি হচ্ছে ডলারের ওনার, মানে ব্যবসা করে ইনকাম করছে, সেটা আবার রিইনভেস্ট বাংলাদেশে না করে বিভিন্ন আফ্রিকান বা এশিয়ান অন্য সাবকন্টিনেন্ট, যেখানে হচ্ছে লেবার কস্টটা চিপ অথবা অল্টারনেটিভ সলিউশনটা হচ্ছে বেটার, এরকম জায়গায় যাচ্ছে। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তু ইন্ডিভিজুয়াল আইএমআর চার্ট। এখানে হচ্ছে জাস্ট খালি এক্স বার এবং আর চার্ট হচ্ছে অনেকগুলা ভেরিয়েবল নিয়ে কাজ করে। এখানে হচ্ছে স্পেসিফিক একটা ভেরিয়েবলের উপর বেশি হাইলাইট দিতে গেলে তোমাকে আপডেটেড আইএমআর চার্টের উপর ডিপেন্ডেন্ট করতে হবে। জিনিসটা সেম, জাস্ট খালি অনেকগুলা ভেরিয়েবল নিয়ে কাজ না করে দুই একটা ভেরিয়েবল বা স্পেসিফিক কোনো একটা পয়েন্টের উপর যদি কাজ করা হয়, সেই জিনিসটাকে আমি আলাদাভাবে ইন্ডিভিজুয়াল এমআর চার্ট হিসাবে কনসিডার করতেছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। কোনো একজন কিছু রেসপন্স করবা যে শুনতে পারতেছো কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, কারণ আমি তো একা বুঝতে পারি না অনেক সময় যে ঠিক মতো চলতেছে কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে, আমাদের বেশি টপিকস আজকে বাকি নাই, আজকে এই জন্য একটু ডিটেল আলোচনা করতেছি, যেহেতু এগুলো একটু জটিল। তোমাদের যদি একটু বুঝতে ভালো, যেমন তোমরা তো ধরো অনেকে রেকর্ডিংটা দেখবা হচ্ছে পরীক্ষার ঠিক আগে, তো পরীক্ষার আগে যদি দেখো একটু যাতে ভালো মতো বুঝতে পারো পরীক্ষা অ্যান্সার করার ক্ষেত্রে, এই জন্য হচ্ছে আমরা একটু ডিটেল একটু মানে সিরিয়াস আলোচনা করতেছি। তো মেজারমেন্ট অফ ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন মেজার করবা কিভাবে, মানে কত ধরনের ভ্যারিয়েবল আছে, এই জিনিসটা মেজার করবা কিভাবে, এটা সোজা জিনিস। এই টপিকটা তো জটিল কোনো কিছু না, কারণ এই জিনিসগুলো তোমরা স্ট্যাটে হুবহু পড়াশোনা করছো। আমি জাস্ট একটু রাখছি মনে করে দেওয়ার জন্য, তোমরা স্ট্যাটে পড়ছো, পরীক্ষায় অ্যান্সার করছো, ভালো মার্কস পাইছো অনেকেই। আমি জাস্ট মনে করে দেওয়ার জন্য রাখছি যে ভ্যারিয়েবল মেজার করার ক্ষেত্রে সবচেয়ে কমন দুইটা মেথড হচ্ছে রেঞ্জ আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর ভিতরে আমি ঢুকবো না, কারণ তোমরা এই জিনিসগুলো পড়ছো, একবার এই স্লাইডটা দিয়ে দিয়ে নিও রিডিং। আমি তো পরীক্ষায় শর্ট কোশ্চেন করতে পারি যে রাইট এ শর্ট নোট অন রেঞ্জ এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অথবা আরেকটু সুন্দর মতো কোশ্চেন করতে পারি যে হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ রেঞ্জ এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট। যেভাবেই হোক, স্লাইডের ভিতরে যেভাবে একটু আছে একটু দেখে নিলে আশা করি তোমরা পারবা, কারণ আমি রেঞ্জ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানোর কিছু নাই। তোমরা স্ট্যাটিস্টিক্স অলরেডি এই জিনিসগুলো বুঝছো, বা অ্যাটলিস্ট ওই সময় পড়াশোনা করলে এখন দেখলে মনে পড়ে যাবে ম্যাক্সিমামের, যে রেঞ্জ কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। সো এটা আলাদা না, পরীক্ষায় কোশ্চেনটা আসবে এরকম, আমি হয়তো বলতে পারি শর্ট নোট লিখতে রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর, অথবা আমি এইভাবে কোশ্চেনটা করতে পারি যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা রেঞ্জ কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইম্প্যাক্টটা কি এগুলার। তখন এই ভিতরে যা কথা আছে বা নিজে যা বুঝো সেই অনুযায়ী সুন্দর মতো পরীক্ষা অ্যান্সার করে দিবা। আচ্ছা, এখানে তোমাদের কিছু ইকুয়েশন আছে, দেখো প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস, এটা ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এখানে দুইটা ইকুয়েশন দেখতেছো, এই দুইটা ইকুয়েশন ধরো পরীক্ষায় চলে আসছে 100%। ইকুয়েশন দুই ভাবে আসতে পারে, এখানে দুইটা ইকুয়েশন দেখতেছো, উপরে একটা সিপি ইজ ইকুয়ালস টু ইউসিএল মাইনাস এলসিএল ডিভাইডেড বাই 6 ইন্টু সিগমা, আর নিচে হচ্ছে আরেকটা আছে
ইকুয়েশন। তোমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পরীক্ষায় আমি ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে বলতে পারি, তখন তোমাদের বলতে হবে সিপি কি, ইউএসএল কি, এলএসএল কি, এই জিনিসটা কোথায় কাজে লাগে। অথবা আমি তোমাদের ইকুয়েশনটা লিখতে বলতে পারি, যেমন সিপি প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্সের ইকুয়েশনটা লেখো এবং ব্যাখ্যা করো, এভাবে কোশ্চেন করতে পারি। অথবা কোশ্চেন করতে পারি ইকুয়েশনটা তুলে দিলাম, তুলে দিয়ে তোমাদের বলতে পারি ইকুয়েশনটা এক্সপ্লেন করো অথবা কিভাবে আসছে সেই জিনিসটা দেখাও। ঠিক আছে, এটা হচ্ছে সিপি প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স, একটা ইকুয়েশন আছে সুন্দর। পুরো জিনিসটার হচ্ছে নাম কি, প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস। মানে একটা প্রসেস, প্রসেস কি জিনিস তোমরা জানো, যেমন সুতা বানানোর প্রসেস, কাপড় বানানোর প্রসেস, কাপড় রং করার প্রসেস, কাপড় কাটার প্রসেস, কাপড় সেলাই করার প্রসেস। যে কোনো প্রসেসের ভিতরে একটা ক্যাপাবিলিটি আছে, মানে প্রসেসটা ভালো মতো কমপ্লিট করার একটা ক্যাপাসিটি আছে। যদি ক্যাপাসিটির বাইরে মানে অতিরিক্ত নেও তাহলে কোয়ালিটি ডিক্লাইন করবে বা কোয়ালিটি ভালো হবে না, খারাপের দিকে যাবে। আবার যদি পুরা অপটিমামের চেয়ে লোয়ার কোয়ালিটি নিয়ে মানে সরি লোয়ার নাম্বার নিয়েও কাজ করো তাহলেও খারাপ, কস্টটা অনেক বেশি হবে, আসলে বেটার কোনো আউটপুট দিবে না। মানে বুঝো ব্যাপারটা, একটা প্রসেস রান করতেছে, প্রসেসের ক্যাপাবিলিটি মানে সক্ষমতা, সক্ষমতার ওভারলোড যদি হয় মানে তোমার যতটুকু সক্ষমতা তার চেয়ে বেশি যদি প্রোডাকশনে যায়, তাহলে যে সমস্যাটা ফেস করবা সেটা হচ্ছে কোয়ালিটি দ্রুত ডিক্লাইন করবে। আর সক্ষমতা যতটুকু তার চেয়ে যদি অনেক কম পরিমাণ কাজ করা হয় সেক্ষেত্রে সমস্যা হচ্ছে খরচটা অনেক বেড়ে যাবে, এটা প্রফিটেবল কোনো একটা প্রসেস থাকবে না। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যে প্রসেস ক্যাপাবিলিটি যে কোনো একটা প্রোডাকশনের একটা প্রসেসের সক্ষমতা, সক্ষমতার ওভার যদি কোনো কিছু হয় বা বেশি কোনো কিছু হয় সেটা কোয়ালিটির ক্ষেত্রে খারাপ, কোয়ালিটি ডিক্লাইন করবে। সক্ষমতার যে অনেক কম যদি হয় তাহলে সেটা প্রফিটের জন্য খারাপ, কারণ তোমার মেশিন তো ঠিকই চালু করতে হবে, লেবারদের ঠিকই বেতন দিতে হবে, ফ্লোর ঠিকই রান করতে হবে। তুমি যদি অল্প অ্যামাউন্টের কাজ করো তাহলে তোমার কাজের কোয়ালিটি হয়তো ভালো থাকবে কিন্তু তোমার তো খরচ অনেক বেড়ে যাবে। ওই খরচ সামাল দিতে যে দেখবা প্রফিট তো হচ্ছেই না, উল্টা বেশি খরচ হচ্ছে প্রোডাকশন করতে গেলে, সেটাও তো আসলে সম্ভব না। তাহলে প্রফিট বা ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট এবং কোয়ালিটি বা টেকনিক্যাল অ্যাসপেক্ট দুইটার সমন্বয় করাটা খুবই জরুরি। এই জন্য প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স আর প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স অ্যাডজাস্টেড ফর সেন্টারিং, সিপি আর সিপিকে, দুইটা জিনিসই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সিপি মেজার্স the capability of process to produce products within specified tolerance. টলারেন্স মানে কতটুক তোমার যদি ফল্ট থাকে তুমি সেটাকে ভালো বলবা, মানে 100% তো অ্যাকুরেট দুনিয়ার কোনো কিছু না। আমরা খুশি হই যদি শুনি 85% এফিসিয়েন্সিতে কোনো মেশিন রান করে, আবার অনেক সময় তারতম্য ভেদে 70, 75, 80% কে আমরা অপটিমাম বলি অনেক সময়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে টলারেন্স লিমিটটা জানাটা খুবই জরুরি, যে কতটুকু হলে তোমার যদি 15% ফল্ট থাকে, 20% ফল্ট থাকে তুমি খুশি কিনা, বা তোমার প্রসেসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, সেই জিনিসটাকে বলছে স্পেসিফাইড টলারেন্স। ইট ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য রেঞ্জ অফ দ্য প্রসেস বাই 6 times দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে সিপি ইকুয়ালস টু ইউসিএল ডিভাইডেড বাই এলসিএল ডিভাইডেড বাই 6 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 6 গুণ বলতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস আগের পেজে তোমাদের দেওয়া আছে সুন্দর মতো, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং তোমরা স্ট্যাটিস্টিক্সেও পড়ছো এই সিগমা কিভাবে বের করে, আশা করি তোমরা জানো, নাইলে একটু ঘাটাঘাটি করে নিও, তাহলে এই ইকুয়েশনের জন্য তোমাদের সুবিধা হবে। ইকুয়েশনটা হচ্ছে তুমি প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স বের করবা, যেটা হচ্ছে দুইটা জিনিসের বিয়োগফল, ইউসিএল মাইনাস এলসিএল। ইউসিএলটা হচ্ছে আপার স্পেসিফিকেশন লিমিট এবং এলসিএল হচ্ছে লোয়ার স্পেসিফিকেশন লিমিট। এখন তোমাকে বুঝতে হবে ইউসিএল জিনিসটা কি আর এলসিএল জিনিসটা কি। আপার স্পেসিফিকেশন লিমিট হচ্ছে তোমাকে ধরো প্রোডাকশনে দিছে, যেমন তোমাদের ক্ষেত্রে গার্মেন্টস, যেহেতু তোমরা অ্যাপারেল এবং ফ্যাশনের স্টুডেন্ট আজকে আমার ক্লাস করতেছো, গার্মেন্টস এর ক্ষেত্রে তোমাদের বলি ধরো কাটিং অথবা সুইং, এক্ষেত্রে তোমাদের স্টিচ ডেনসিটির ব্যাপার আছে, তারপর স্টিচ নাম্বারের ব্যাপার আছে, স্টিচ ফল্টের ব্যাপার আছে। আপার লিমিট মানে হচ্ছে কত পর্যন্ত তুমি মানে ইরোডটা তুমি অ্যাকসেপ্ট করবা, আর লোয়ার লিমিট হচ্ছে মিনিমাম কত থাকলে তুমি খুশি হবা। এই দুইটা জিনিসের ভাগফল অনেকভাবে জিনিসটা বলা যায়, আমি ফল্টের উপর ভিত্তি করে বোঝানোর চেষ্টা করতেছি। আপার লিমিট মানে হচ্ছে তুমি 2000 পিস গার্মেন্টস ম্যানুফ্যাকচার করবা, কাটিং করবা, সুইং করবা, 2000 পিসের ভিতরে 10 পিসের বেশি কোনোভাবেই যেতে পারবা না, তাহলে তোমার আপার লিমিট হচ্ছে 10, মানে 10টার বেশি ফল্ট টলারেবল হবে না, খরচ বেড়ে যাবে বা ঝামেলা হবে বা রিপ্রসেসিং করা ঝামেলা হবে। তো 2000 পিস গার্মেন্ট যদি কাটিং এবং সুইং করো হয়তোবা 10টা তুমি হচ্ছে কনসিডার করতে পারবা আপার লিমিট। আর তুমি ধরেই নিচ্ছ অ্যাটলিস্ট, মানুষ তো ভুল করে, একদম 100-এ 100 তো কোনোদিন হয় না,
তুমি ঘুরে দিচ্ছ, যতই কষ্ট করো তোমার একটা বা দুইটা ফল্ট হবে, ধরো দুইটা ধরলাম, তাহলে তোমার লোয়ার লিমিট হচ্ছে 2, তার মানে 2 থেকে 9 পর্যন্ত তোমার যদি সংখ্যাটা হয়, তুমি মোটামুটি তোমার প্রোডাকশন নিয়ে হ্যাপি। এই জিনিসটাকে আমরা নর্মাল, এটা এক এক ধরনের ব্যাখ্যা, অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, আমি জাস্ট তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার জন্য একটা সহজ একটা এক্সাম্পল দিলাম। তাহলে প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করবা? ইউসিএল এবং এলসিএম, আপার লিমিট এবং লোয়ার লিমিট, দুইটা জিনিসের বিয়োগফল, ভাগ করবা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে এই 2000 পিস করতে গেলে তোমার একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে, একটা সিগমার মান বের করতে হবে 2000 পিসে, অ্যানোমালি কত। কারণ দেখো 2000 পিসের সব কিন্তু একই সাইজের নাও হতে পারে। গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা জানি মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 5XL, এরকম নানা ধরনের সাইজ থাকতে পারে। কালারের ক্ষেত্রে রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার অথবা শেড ভেরিয়েন্স থাকতে পারে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই জিনিসগুলোকে একটা কমন একটা নিউমেরিক্যাল ডিভিয়েশনের ভিতরে ফেলে দিবে, এটাকে বলতেছে সিগমা। তাহলে সিপি যখন ক্যালকুলেট করবা, দুইটা জিনিসের বিয়োগফল, আপার স্পেসিফিকেশন লিমিট মাইনাস লোয়ার স্পেসিফিকেশন লিমিট, ভাগ করবা হচ্ছে 6 গুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সংখ্যা পাবা সেটাকে 6 গুণ দিয়ে গুণ করে টোটাল জিনিসটা যে হবে, এই জিনিসটাকে আমরা বলতেছি সিপি। তাহলে সিপি ইজ ইকুয়ালস টু ইউসিএল মাইনাস এলসিএল ডিভাইডেড বাই 6 সিগমা, অথবা 6 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমাদের পরীক্ষায় কোনো ম্যাথ দিব না, যেহেতু আমি খুবই অল্পের উপর দিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি, আর ভিতরে যাব না বেশি। কিন্তু তোমাদের যে জিনিসটা থাকবে পরীক্ষায়, ইকুয়েশনটা থাকবে, ইকুয়েশনের ব্যাখ্যা দিতে হবে, অথবা আমি বলবো প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্সের ইকুয়েশনটা লেখো এবং ব্যাখ্যা দাও। মানে ইকুয়েশনটা মুখস্থ রাখাটা তোমাদের জন্য জরুরি, আমি পরীক্ষা নাও দিতে পারি, আমি এমনি ব্যাখ্যা চেতে পারি, তখন ইকুয়েশনটা লিখে সুন্দর মতো ব্যাখ্যা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এর বেশি দরকার নেই তোমাদের, আমি যতটুকু পড়াইছি এর বেশি পরীক্ষার জন্য দরকার নেই। আর ভালো মতো স্টাডির জন্য বা ফিউচার আরো চিন্তা ভাবনার জন্য অনেকে বই পড়তে পারো, অথবা বেটার ওয়েতে আরো ভালো মতো সময় দিতে পারো। সিপি কে একই জিনিস কিন্তু একটু ডিফারেন্স আছে। সিপি বাট অলসো টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য প্রসেস সেন্টারিং, it assesses whether the process is centered between the specification limit। সিপি মানে সিপি হচ্ছে স্পেসিফিক, মানে মাঝামাঝি আছে কিনা, মানে আইডিয়াল, খুব বেশি ভালো না খুব বেশি খারাপ না, তুমি রেঞ্জের ভিতরে মাঝামাঝি পর্যায়ে আসো কিনা, সেন্টার থেকে কতটুকু বিচ্যুত। আমার ধারণা এই টাইপের ম্যাথ তোমরা করছো, যে অপটিমাম ভ্যালু থেকে কত পরিমাণ বিচ্যুত হচ্ছে বামে বা ডানে। কোন সাবজেক্টে হয়তো বা তোমরা ব্রেক ইভেন পয়েন্ট করছো, তাই না? ব্রেক ইভেন মানে তো তোমরা জানো যে পয়েন্টে কোনো প্রফিটও নাই, লসও নাই, জিরো, সেই জায়গাটা হচ্ছে ব্রেক ইভেন। সবার টার্গেট থাকে বিজনেসে প্রথমে ব্রেক ইভেন অ্যাচিভ করা, তারপরে যত বেশি উপরের দিকে ওঠা ব্রেক ইভেন থেকে। ব্রেক ইভেনের যত কাছে থাকবে তত হচ্ছে প্রফিট কমতে থাকে, আর ব্রেক ইভেনের নিচে যদি থাকো তাহলে হচ্ছে লসের পর্যায়ে চলে যায়। আশা করি কোনো না কোনো সাবজেক্টে তোমরা ব্রেক ইভেন করছো, তো ওইভাবেও চিন্তা করতে পারো সিপি কে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের যে সেন্টার পয়েন্ট, ওটার থেকে যত উপরে থাকবে তত হচ্ছে ভালো, আর যত মানে মাঝামাঝি মিডল গ্রাউন্ড, মানে সিপি কে মানে হচ্ছে নিউট্রাল পজিশন থেকে কত পজিটিভ আসো নাকি কত নেগেটিভ আসো, এই জিনিসটা যত উপরে থাকবা তত ভালো, আর যত নিচে নামবে ভ্যালুটা তত খারাপ। আর এভারেজের কাছাকাছি থাকলে অ্যাটলিস্ট বলা যায় যে ভালো চলতেছে প্রসেসটা। তো সিপিকে ইজ সিমিলার টু সিপি বাট অলসো টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য প্রসেস সেন্টারিং, ইট অ্যাক্সেসেস ওয়েদার দ্য প্রসেস ইজ সেন্টার্ড। আচ্ছা, সিপি কে ক্যালকুলেশনে তোমাদের ওই আপার লিমিটকে একটা ওয়্যার এই যে একটা সিম্বল দিয়ে প্রকাশ করছে, এই প্রসেস মিন, মানে পুরা প্রসেসের ভাগফল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে হচ্ছে মিন। তো এখানেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যাপার বলা আছে, এখানে হচ্ছে 3 গুণ। সেম জিনিস একটু স্পেসিফিক করা, সিপি আর সিপি কে আসলে সেম জিনিস, একটু জাস্ট খালি স্পেসিফিক করা। সিপি তে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 6 গুণ ভাগ দিবা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট, আর এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটার ক্ষেত্রেই তোমার হচ্ছে আলাদাভাবে হচ্ছে সিপি কে বের করতে হবে, যেখানে হচ্ছে 3 গুণ। দেখো এখানে 6 গুণ 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 3, আলাদাভাবে 3 সিগমা 3 সিগমা, মানে আলাদাভাবে হচ্ছে তিনটা হচ্ছে তোমার করতে হবে আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মানটা পাওয়া যায় 3 দিয়ে গুণ করতে হবে, এবং এই মিন একটা ভ্যালু আছে এটাকে আপার লিমিট দিয়েও বিয়োগ করতে হবে, লোয়ার লিমিট দিয়েও বিয়োগ করতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে আপার লিমিট থেকে অ্যাভারেজটা বিয়োগ দিতে হবে, আবার এখানে উল্টা দিকে দেখো লোয়ার লিমিটকে অ্যাভারেজ থেকে বিয়োগ দিতে হবে, কারণ হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা আপার এবং লোয়ার লিমিটের মাঝামাঝি থাকবে, যে জিনিসটা আমরা বলতেছি। একটা জিনিস মনে রাখো, তাহলে হচ্ছে পরীক্ষায় সমস্যায় পড়বা না।
আমরা এখানে কি কথা বলছি, এক্সেসিস ওয়্যার দ্য প্রসেস ইজ সেন্টার্ড, মানে এই যে ভ্যালুটা দেখতেছো তোমরা, এই ভ্যালুটা হচ্ছে সেন্টার্ড ভ্যালু। সেন্টার্ড ভ্যালুটা অবশ্যই আপার লিমিটের চেয়ে কম হবে এবং লোয়ার লিমিটের চেয়ে বেশি হবে। এই জন্য আপার লিমিট থেকে সেন্ট্রাল ভ্যালুটাকে বাদ দেওয়া হয়েছে এবং লোয়ার লিমিটকে সেন্ট্রাল ভ্যালু থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে মাঝামাঝি ভ্যালু। তাহলে তুমি পেয়ে যাবা যে তোমার যে অ্যাকচুয়াল নিউমেরিক্যাল ভ্যালু কোনো একটা প্রসেসের ক্ষেত্রে, সেটা অ্যাভারেজের কত উপরে আছে অথবা কত নিচে আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি সিপিকে, প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স। সিপিকে ভ্যালু ইজ গ্রেটার দেন 1 ইন্ডিকেটস দ্য প্রসেস ইজ কেপেবল। ওই যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টকে যদি জিরো চিন্তা করো, উপরে যত যায় তত ভালো, নিচে যত আসে তত খারাপ। তাহলে গ্রেটার দেন 1 যদি থাকে তাহলে প্রসেসটা ভালো, কেপেবল, আর যত নিচে আসে তত বলতে পারো যে প্রসেস ক্যাপাবিলিটিটা ফিজিবল না বা কেপেবল না। সো হোপফুলি তোমরা প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস জিনিসটা বুঝছো, সিপি এবং সিপি কে জিনিস দুইটা বুঝছো। সিপি এবং সিপি কে পরীক্ষায় তোমাদের আসবে হচ্ছে ইকুয়েশন এবং ইকুয়েশনের ব্যাখ্যা চাবো, এখানে যা আছে সেভাবে দিলেও হবে। তোমরা চাইলে বইয়ে অথবা ফার্দার একটু অনলাইনে ঘাটাঘাটি করে আরো ভালো মতো বুঝতে পারো। এখানে মনে রাখবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুবই জরুরি, আপার স্পেসিফিক লিমিট এবং লোয়ার স্পেসিফিক লিমিটটা খুবই জরুরি, আর সিপিকে এর ক্ষেত্রে মিন ভ্যালুটা বোঝাটা খুবই জরুরি। এই জিনিসগুলো যদি বুঝো তাহলে পরীক্ষায় অ্যান্সার করা কোনো সমস্যা হবে না তোমাদের ক্ষেত্রে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমার লাস্ট টপিকস আজকে দেখো শেষ, তোমাদের লেকচার 3 লাস্ট টপিক যেটা শেষ হওয়ার আগে সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। Design of experiment is a systematic and structured approach to experimentation that aims to understand and optimize process or systems while efficiency using resources. It is widely used in various fields including engineering, manufacturing, product development and scientific research. জিনিসটা কি বলছে? DOE allows experiments to study multiple factors and interactions to determine their impact on an outcome. DOE is a powerful tool for optimizing process, identifying key factors, reducing variability, and improve product quality. By systematically studying the effects of variable factors, it helps organizations make a data-driven decision and achieve better outcomes while conserving resources and time. এত জটিল তোমরা জানো, আমি কোনোদিন এইভাবে হুবহু পড়া বোঝানোর চেষ্টা করি না। জিনিসটা কি সেটা তোমাদের ধরাটা জরুরি। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট তোমাদের বুঝতে হবে। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট টার্মটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এমন ভাবে এক্সপেরিমেন্ট করবা তার মানে হচ্ছে এটা ফাইনাল প্রোডাক্ট না। প্রথম যে জিনিসটা বুঝো, অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট হচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। বুঝতে পারছো? কোনো একটা এক্সপেরিমেন্টেশন, তুমি জানতে চাচ্ছ তোমার সক্ষমতা কত, অথবা নতুন কোনো একটা কাপড় বানাতে অথবা নতুন কোনো একটা ডিজাইন তৈরি করতে তোমার কি টাইপের ভুল হতে পারে, এই জিনিসগুলো বের করার ক্ষেত্রে ইউজ করা হয়। মানে স্যাম্পলিং এর ক্ষেত্রে, স্যাম্পল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অথবা নতুন কোনো স্টাইল বা অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের এই ইন্ডিকেশন গুলা ফলো করব। ডেফিনেটলি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বাল্ক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রযোজ্য না। আগের পয়েন্টগুলো যখন আমরা পড়ছি, প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস, তারপরে এই বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট, এগুলা কিন্তু তোমার বাল্ক মানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কাজে লাগে। তোমরা যখন মানে আলোচনা করছি বুঝতে পারছো এটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কিন্তু এক্সপেরিমেন্টাল, তার মানে হচ্ছে তোমার এই যে এখানে যে কথাটা বলছে, অ্যালাউস এক্সপেরিমেন্টস টু স্টাডি মাল্টিপল ফ্যাক্টরস এন্ড দেয়ার ইন্টারঅ্যাকশনস টু ডিটারমাইন দ্য ইম্প্যাক্টস অফ অ্যান আউটকাম। মানে এক্সপেরিমেন্ট করতে হবে, সিমুলেশন। আমরা একটু সহজভাবে বুঝলে তোমরা আরো ভালো বুঝবা। সিমুলেশন তৈরি করা, যেমন একটা গাড়ি সফটওয়্যারের মাধ্যমে, গাড়ি যখন একটু আগে গাড়ির দরজা নিয়ে কথা বললাম যে একটা গাড়ির দরজায় কতগুলো স্ক্র্যাচ, তো একইভাবে চিন্তা করো একটা গাড়ি যখন প্রোটোটাইপ তৈরি করা হয় তখন টেস্ট ড্রাইভ করা হয় ডামি দিয়ে। অ্যাক্সিডেন্টের সিনারিও তোমাদের ক্লাসেও মনে হয় আমি এটা বলছিলাম এই পয়েন্টটা, যে একটা গাড়ি যখন তৈরি করা হয় প্রথম চিন্তা মাথায় থাকে অ্যাক্সিডেন্টে গাড়িটা কতটা সাপোর্ট দিবে বা প্যাসেঞ্জারের জন্য কতটা ফ্রেন্ডলি হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। তো বিভিন্ন ধরনের ধরো তোমার এক্সপেরিমেন্ট করা হয় ডামি ইউজ করে, স্টেজ ড্রাইভ করে, অ্যাক্সিডেন্ট। কথা হচ্ছে খরচ তো অনেক বেশি। আর বর্তমান যুগে এআই টেকনোলজি ডেভেলপমেন্টের পাশাপাশি এখন তো আসলে তো খরচ করারও দরকার নেই। এআই এর মোটামুটি অথবা এই যে ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার তো মোটামুটি ধারণা করা হয় অ্যাকুরেট। তাহলে অ্যাক্সিডেন্টের সিনারিও তৈরি খুব বেশি না করেও সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে
হাজার ধরনের হচ্ছে এই টাইপের সিমুলেশন তৈরি করা হয়, যে গাড়ির বেগ কত, গাড়ির ক্যাপাসিটি কত, গাড়ির স্ট্রাকচার কিরকম, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিরকম, এই ফিজিক্সের বিভিন্ন ল ক্যালকুলেশন ইউজ করে সিমুলেশনে বিভিন্ন প্যারামিটার সেট করে সিমুলেশন করা হয়। ঠিক আছে, তো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ওই সিমুলেশনের একটা হেল্পিং টুল হিসেবে তোমরা কাউন্ট করতে পারো। সিমুলেশন করতে গেলে ডাটা ইনপুট দিয়ে একটা সিনারিও তৈরি করার পর সিনারিওটা কতটুকু পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, আউটকামটা কতটুকু ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তার উপর হচ্ছে পরবর্তীতে সিমুলেশনটা কারেকশন করার দরকার হতে পারে, অথবা বাস্তব লাইফে যখন একটা সিনারিও তৈরি করতে যাও ডেটাটা যাতে মোটামুটি তোমাকে ব্যাকআপ দেয় এই সিনারিওটা তৈরি করার ক্ষেত্রে, এই জিনিসটাই কতটুকু হেল্প করতে পারে। এই জিনিসগুলাই হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ভিতরের কাজ। মানে এক্সপেরিমেন্ট চলাকালীন কতটুকু তোমার ফল থাকতে পারে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই জিনিসগুলো র্যান্ডমাইজ করে সেটা তোমাকে হেল্প করা, যাতে তোমার পরবর্তীতে সিমুলেশনটা আরো পারফেক্ট হয়, অথবা বাস্তব লাইফে তুমি ম্যানুফ্যাকচারিং এ যখন যাবা তখন যাতে বেটার হচ্ছে একটা আইডিয়া বা ডেটা নিয়ে যেতে পারো, তাহলে অনেক খরচও যেমন বাঁচবে, তেমনি হচ্ছে ইরর পার্সেন্টেজ অনেক কমে যাবে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। পরীক্ষায় তোমাদের ডিজাইন অফ এক্সপেরিমেন্টের আসলে থাকবে একটাই জিনিস, সেটা 3 ধরনের ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ভিতরে পার্থক্য। এখানে 3 ধরনের বলছে, 3টা স্টেজ দেওয়া আছে এবং 3টা সেগমেন্টের ভিতরে পার্থক্য করে দেওয়া আছে। তোমরা যদি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট জিনিসটা বুঝো এবং ডিজাইন অফ এক্সপেরিমেন্ট নিয়ে একটু পড়াশোনা করো, তাহলে আমার ধারণা পরীক্ষায় পার্থক্য মানে এই টপিকসটা থেকে তোমাদের কোশ্চেন থাকবে একটাই। কোশ্চেনটা হচ্ছে 3 কমন টাইপস অফ ডিওই ডিজাইনস এন্ড দেয়ার ডিফারেন্সেস। ঠিক আছে, এই একটা কোশ্চেনই তোমাদের থাকবে এই টপিকসটার উপর। তো একটু ভালো মতো পড়ো, এখানে চার্টে সুন্দর মতো দেওয়া আছে তোমাদের যে কোনটা কি ধরনের। যেমন এখানে স্টেজ দেওয়া আছে, ডিও স্টেজ, একটা হচ্ছে স্কোপ, একটা হচ্ছে স্ক্রিন রিফাইনমেন্ট, একটা হচ্ছে অপটিমাইজেশন, ইউজফুল কোথায়, হোয়ার ইউ ডোন্ট হ্যাভ প্রায়র নলেজ, মানে তুমি যদি শুরুতে একেবারে কোনো আইডিয়া ছাড়া কোনো একটা কাজে হাত দাও তাহলে স্পেস ফিলিং ডিজাইন এইটা হচ্ছে সবচেয়ে সুইটেবল। আবার ইউ আর দ্য আর্লি স্টেজ, তুমি যখন মোটামুটি একটা আইডিয়া পেলা, মাঝামাঝি একটা কোনো কিছু দাঁড়া করাচ্ছ, তখন হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডিজাইন। আর আরএসএম ডিজাইন হচ্ছে স্পেসিফিক, যখন ইউ হ্যাভ এ স্মল নাম্বার অফ কন্টিনিউয়াস ফ্যাক্টর, মানে তুমি জানো কি করতে চাচ্ছ, তখন হচ্ছে ভালো মতো কাজটা ঠিক মতো নিখুঁত ভাবে বের করার ক্ষেত্রে হেল্প করবে। তার মানে প্রথমে যেটা স্পেস ফিলিং ডিজাইন, এটা হচ্ছে প্রাইমারি পর্যায়ে, যখন তোমার হাতে পর্যাপ্ত ডেটা নাই, আইডিয়া জাস্ট মাথায় কোনো একটা আইডিয়া আছে, সেটাকে সিমুলেশন পর্যায়ে নিয়ে যাবা, তোমার হাতে পর্যাপ্ত কোনো পরিমাণ ডেটা বা কোনো ধরনের হচ্ছে ভ্যারিয়েবল বা ফিক্সড কোনো কিছু নাই, সেক্ষেত্রে হচ্ছে স্পেস ফিলিং ডিজাইন গুলা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। আর মাঝামাঝি পর্যায়ের কোনো একটা সিমুলেশন অথবা ডেভেলপমেন্টের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডিজাইন। আর একদম লাস্ট স্টেজ আরএসএম ডিজাইন, মানে হচ্ছে তুমি ডিজাইনটা কমপ্লিট করে ফেললা, অথবা এখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ চলে যাবা, অথবা হচ্ছে প্রোডাকশনে চলে যাবা, সেক্ষেত্রে তোমাকে কি ধরনের কাজ করতে হবে। তো আশা করি তোমরা এই ডিওই ডিজাইন এবং এই 3টা পার্থক্য, পরীক্ষায় আসলে খালি পার্থক্যটাই দিব, আর কিছু দিব না। এই টপিকস থেকে যদি দেই এর উপরই তোমাদের কোশ্চেন হবে। তো মোটামুটি এই পর্যন্তই তোমাদের লেকচার 3 ছিল। লেকচার 3টা একটু জটিল, আমি এক্সপেক্ট করব তোমরা হচ্ছে এই রেকর্ডিং গুলা দিয়ে দিলে, রেকর্ডিং গুলা পরীক্ষার আগে একবার ভালো মতো গো থ্রু করবো। আমি বলে দিছি কোন জায়গা থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে বলে দিছি, সেই সাথে কন্টেন্ট বা তোমাদের সফট কপি মিলাবা, দরকার মনে করলে তোমাদের যে রেফারেন্স বই দেওয়া হয়েছে বা অনলাইনের হেল্প নিবা। আশা করি সমস্যা হবে না। স্পেসিফিক কোশ্চেন তো আমি দিয়ে দিছি তোমাদের মোটামুটি, যে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন করব। সো এখানেই মোটামুটি শেষ করি আজকে। তোমাদের সাইড থেকে আমার হাতে যেহেতু 5 মিনিট সময় আছে, কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ইস্যু আছে কিনা, যদি কোনো ফিডব্যাক চাও দ্রুত, যে আজকে যা পড়াইছি এর ভিতরে কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কারোর ভিতরে, যদি দ্রুত আমাকে সাথে একটু শেয়ার করতে চাও, যেহেতু 5 মিনিট সময় আছে আমাদের হাতে। একটা ফিডব্যাক, তোমাদের সাইড থেকে কোনো ফিডব্যাক আছে কিনা, যা যা আলোচনা করছি কোনো জায়গায় কিছু কি বোঝানোর দরকার আছে কিনা বা কিছু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার অ্যাটেন্ডেন্সের মার্কে একটু সমস্যা ছিল। অ্যাটেন্ডেন্সের মার্কসের সমস্যা পাইছেই তো সবাই 3 আর 4, এর ভিতরে আবার কি সমস্যা? জি স্যার, ক্লাস তো স্যার আমার সবগুলাই করা ছিল স্যার, বাট কম তো তাই। কোনো কারণে কি এরকম হয়েছে, অ্যাটেন্ডেন্সটা আমি দিতে পারি নাই ঠিক মতো, বা এরকম কিছু হয়েছে? কোন, তুমি কি ফ্যাশনের নাকি অ্যাপারেল? অ্যাপারেল, আচ্ছা। আইডি